আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে ডিএনএ এর গঠন। তো ডিএনএ এর গঠন এবং আমরা যদি এখানে দেখি ডিএনএ এর গঠনের ক্ষেত্রে ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি জিনিস। তো নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা লাগবে। তারপর আমরা যদি নিউক্লিক অ্যাসিডের গঠন দেখতে যাই তাহলে আমাদের নিউক্লিওটাইড কি জিনিস সেটা আমাদের লাগবে। এবং নিউক্লিওটাইড থেকে তারপরে আমাদের আরো একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে নিউক্লিওসাইড কি জিনিস। তাহলে নিউক্লিওটাইড কি জিনিস, নিউক্লিক অ্যাসিড কি জিনিস এবং নিউক্লিওসাইড কি জিনিস, সেই জিনিসগুলো আমাদেরকে আগে জানা লাগবে। তারপর আমরা হচ্ছে ডিএনএ গঠনটা পারবো। তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে একটু দেখি যে এটার ডিএনএ স্ট্রাকচারের জন্য আমরা একটু নোট করে যদি একটু পড়ি। ফার্স্টে আমরা এভাবে মনে রাখবো যে নিউক্লিক অ্যাসিড জিনিসটা, এই নিউক্লিক অ্যাসিডকে আমি সংক্ষেপে এনএ দ্বারা প্রকাশ করতেছি। এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিএনএ এবং অপরটি হচ্ছে আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আমরা যদি এখানে আরো দেখি, এটাকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা ফসফেট গ্রুপ পাওয়া যায়। তাহলে আমরা একটা ফসফেট গ্রুপ পাচ্ছি। তারপর আমি এখানে একটা পাবো সুগার, একটা সুগার পাবো এবং সেই সুগারটা কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট সুগার পাবো। তারপর আমরা এখানে কি পাবো, নাইট্রোজেন বেস পাবো। তাহলে নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন বেস পাবো। আরএন এর ক্ষেত্রেও সেম। আরএন এর ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পাবো, একটা হচ্ছে ফসফেট গ্রুপ, একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, এবং আমরা এখানে কি পাচ্ছি, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। এখন এই নাইট্রোজেন বেস এটা আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে এটা হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। তাহলে পিউরিন এবং পাইরিমিডিন এটা কিন্তু আমাদের এইচএসসি রিটেনের জন্য আসে, যে ডিএনএ এর রাসায়নিক গঠনটা যদি আসে তখন আমাদের লাগবে। তো পিউরিন এবং এটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিন এবং পাইরিমিডিন। তো এখন যদি বলে যে পিউরিনটা আবার কয় ধরনের, পিউরিনটা দুই ধরনের আছে। তাহলে এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং হচ্ছে থাইমিন। তো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আর এখানে যদি বলে যে পিউরিনের মধ্যে কারা কারা আছে, এখানেও সেম, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের পরিবর্তে আমাদের এখানে হবে হচ্ছে ইউরাসিল, কারণ আরএনএ এর ক্ষেত্রে থাইমিন থাকে না। তো আমাদের এখানে এই যে জিনিসটা যেটা, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন। তো এই নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন দেখার সময় আমাদেরকে এখানে মনে রাখা লাগবে, যদি শুধুমাত্র ডিএনএ রাসায়নিক গঠন আসে তাহলে আমরা এই জায়গা থেকে শুরু করবো, অর্থাৎ আমাদের এই পাশেরটা দরকার নেই, ডান পাশেরটা দরকার নেই। আমরা শুধুমাত্র ডিএনএ রাসায়নিক গঠন বললে এখানে যা দেখতে পাচ্ছি বাম পাশে এই লাল দাগের এখান থেকে শুরু করে এই এতটুকু অংশ হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন, এটা আমাদের দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে কি কি ভুলগুলা করি সেই ভুলগুলো আমরা একটু দেখি। আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টিতে, আমরা এটাকে যদি বাংলায় লিখি, এই টিটা হচ্ছে থাইমিন, এটাকে আমরা উচ্চারণ করি থাইমিন। অনেকে এটাকে লেখে হচ্ছে থায়ামিন। তাহলে এই যে থায়ামিন লেখে অনেকে, এই থায়ামিনটা কিন্তু আসলে এটা একটা ভিটামিন, থায়ামিনটা একটা ভাইটামিন। তাহলে এই ভাইটামিনটাকে আমরা বলি হচ্ছে ভাইটামিন বি1। এবং এই যে থাইমিন যেটা, এটাকে আমরা বলি হচ্ছে টি দ্বারা প্রকাশ করি। তাহলে থাইমিন এক জিনিস আর থায়ামিন আরেক জিনিস। তাহলে আমরা যদি এই ভুলটা করি তাহলে কিন্তু হবে না, থায়ামিন হচ্ছে ভিটামিন বি1। তো একটা থায়ামিন আর একটা থাইমিন, দুইটা বানান কিন্তু ইংলিশ বানানো অনেকটা পার্থক্য আছে। তো আমরা এই ভুলটা করি, প্রথমত এই ভুলটা করবো না আমরা। তো দ্বিতীয় কথা হচ্ছে যেটা এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এই যে ডিএনএ এর স্ট্রাকচারের মধ্যে আমরা যা কিছু এখানে দেখতেছি, এই যে 5 কার্বন বিশিষ্ট সুগার, এই 5 কার্বন বিশিষ্ট সুগারের মধ্যে এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার যেটা, আমরা যদি এখানে একটু লিখি সাইডে, সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগারের ক্ষেত্রে আমরা জানি যে কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু অক্সিজেন যদি হয়, তাহলে হাইড্রোকার্বনের ক্ষেত্রে যখন এটা রেশিওটা হয় হচ্ছে 1:2:1। তাহলে এই যে 1:2:1, এটা কোষ রসায়ন চ্যাপ্টারে আমরা পড়ি যে 1:2:1 এই রেশিওটা হয় কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। তো কার্বোহাইড্রেটের যদিও এই সংখ্যাটা, এটা পুরাতন একটা সংজ্ঞা, বর্তমানে প্রচলিত সংজ্ঞা অনুসারে এই সংখ্যাটা বাতিল হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে এই রেশিওটা থেকে একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে পেন্টোজ সুগার যদি আমাকে বলে, পেন্টোজ সুগার মানে কি 5 কার্বন বিশিষ্ট সুগার। তাহলে পেন্টোজ সুগার যদি 5 কার্বন বিশিষ্ট সুগার যদি হয়, তো এই 5 কার্বন বিশিষ্ট সুগারের মধ্যে আমরা এখানে দেখতে পারি যে সি যদি 5 হয়, তাহলে এইচটা এটা হচ্ছে 1:2:1 এই রেশিও যদি মেনটেন করতে যায়, তাহলে এটা হয়ে যাবে 10 এবং ওটা হয়ে যাবে হচ্ছে 5। তাহলে আমরা এখানে দেখি যে C5H10O5, এই যে পেন্টোজ সুগারটা যেটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগারের সংকেত।
তাহলে এই যে আমরা পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পেন্টোজ সুগার বা এই রাইবোজ সুগারটা, এটা যদি আমরা বলি এটা শুধুমাত্র রাইবোজ সুগার যদি হয়, তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার, তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার যখন আমি বলবো, মনে রাখতে হবে এখানে কি হচ্ছে, একটা অক্সিজেন ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে ডিঅক্সি বলতে আসলে ডিলিট অফ অক্সিজেন বোঝায়। তাহলে একটা অক্সিজেন যখন বাদ হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, C5H10O4। তাহলে আমি এখানে কি পেলাম, আমি এখানে পেলাম হচ্ছে C5H10O5, এটা হচ্ছে শুধুমাত্র রাইবোজ সুগার, এবং C5H10O4 এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে এই একটা পার্থক্য পাওয়া গেল। তো এই যে পার্থক্যটা আমরা পেলাম, এই জিনিসটা আমরা ভুল করব না। আমরা এখানে কিন্তু লিখবো যে 5 কার্বন বিশিষ্ট সুগারটার নাম কি, এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর এখানে আরএনএ এর ক্ষেত্রে এই সুগারটার নাম হচ্ছে শুধুমাত্র রাইবোজ সুগার। এই কথাটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে রাইবোজ সুগার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাইবোজ সুগার। আর এই পাশে আমরা এটার ক্ষেত্রে লিখবো ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। এখন তাহলে আমরা এখান থেকে যদি একটু দেখি, যেহেতু এটা ডিঅক্সি রাইবোজ সুগার তাই এটা কিন্তু ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ক্ষেত্রে যেহেতু এটা শুধুমাত্র রাইবোজ সুগার দিয়ে গঠিত হয় তাই এটা রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন কথা হচ্ছে যে এটাকে নিউক্লিক অ্যাসিড কেন বলতেছি আমরা, কারণ নিউক্লিক অ্যাসিড বলার কারণ হচ্ছে, আমরা যদি এখানে একটু আরেকবার একটু যদি দেখি, আমরা এই পাশ থেকে যদি বলি, একটা নিউক্লিক অ্যাসিড গঠন করার জন্য আমাদেরকে এই যদি হয় একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, আমরা এখানে 5 কার্বন বিশিষ্ট একটা সুগার দেখতে পাচ্ছি। এই সুগারের মধ্যে এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। আর এই যে অক্সিজেন যেটা, এটা কিন্তু অক্সিজেন, আমরা কিন্তু এটা অনেকে ভুল করি, এটা কিন্তু আসলে কার্বন না, এটা একটা অক্সিজেন। তাহলে 5 নাম্বার কার্বনটা কোথায় হবে, 5 নাম্বার কার্বনটা আমার এই জায়গায় হবে। তাহলে এই যে 5 নাম্বার কার্বন হলো, তাহলে 1 2 3 4 5, এই 5 নাম্বার কার্বন যেটা এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে সুগারটা যেটা, এই সুগারটার ক্ষেত্রে এই সুগারটার সাথে যখন একটা নাইট্রোজেন বেস বসবে, এই নাইট্রোজেন বেসটা যদি আমার এখানে আমি নাইট্রোজেন বেস হিসেবে এটা বলতে পারি যদি অ্যাডিনিন যদি হয়, তাহলে এই যে অ্যাডিনিনটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখানে খেয়াল করলে দেখবো এই একটা নাইট্রোজেন বেস, এই একটা সুগার, তাহলে আমরা এখানে যদি এটাকে এন বলি আর এই সুগারটাকে যদি আমরা এস বলি, আর এখানে একটা যুক্ত হচ্ছে কিন্তু ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপটাকে আমরা ইনঅর্গানিক ফসফেট লিখি, অনেক সময় পিআই লেখা হয়। তাহলে পিআই দ্বারা আমরা কি বুঝি, একটা ইনঅর্গানিক ফসফেট বুঝি। তো ইনঅর্গানিক ফসফেট আর অর্গানিক ফসফেট এটাকে যদি আমরা একটু বলি, যদি আমরা এরকম দেখি যে ফসফরিক অ্যাসিড, শুধুমাত্র ফসফরিক অ্যাসিড যদি আমরা দেখি H3PO4, এই যে H3PO4 যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এই H3PO4টা এটা কিন্তু একটা অজৈব ফসফেট আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যদি এটা কার্বন হাইড্রোজেন বিশিষ্ট কোনো যৌগের মধ্যে ফসফেট মূলকটা থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে অর্গানিক ফসফেট বলতাম। কিন্তু আমাদের বেসিক্যালি এখানে হচ্ছে যে ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত হয়, অর্থাৎ কোনো কার্বন হাইড্রোজেন বিশিষ্ট যৌগ না। তাহলে এই যে ইনঅর্গানিক ফসফেট যেটা আমরা যুক্ত হচ্ছে, আমরা এটাকে যদি শুধুমাত্র পি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, একটা ফসফেট যুক্ত হচ্ছে, একটা সুগার যুক্ত হচ্ছে, এবং একটা নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে। তো আমরা এটাকে চাইলে এইভাবে মনে রাখতে পারি, পিএনএস। পিএনএস আমরা এটাকে আমি প্যারানেজাল সাইনাস দ্বারা মনে রাখতে চাই আর কি, পিএনএস, এটাকে প্যারানেজাল সাইনাস বলে। তোমরা জানো যে তোমাদের জুলজি মধ্যে কিন্তু প্যারানেজাল সাইনাস আছে কিন্তু 4 জোড়া। সে 4 জোড়া সাইনাস কি কি আছে তুমি জানো, যে ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ইথোমোডাল সাইনাস, স্ফেনোইডাল সাইনাস, এগুলো আছে, আমরা কিন্তু এগুলো জানি। তো সেই প্যারানেজাল সাইনাস থেকে আমি কি বলতেছিলাম, প্যারানেজাল সাইনাসতে তো আমি পিএনএস এটাকে এইভাবে মনে না রেখে আমি এখানে বুঝতে চাচ্ছি পিতে ফসফেট, একটা নাইট্রোজেন বেস থাকবে এবং হচ্ছে সুগার থাকবে। তাহলে তিনটা জিনিস যখন একসাথে টাইট হয়ে লেগে থাকে তখন এই তিনটা জিনিসকে একত্রে, খেয়াল করে দেখো, এই তিনটা জিনিসকে একত্রে আমরা এটাকে বলবো হচ্ছে টাইট। টাইট না বলে আমি এটাকে বলবো টাইড, মানে নিউক্লিও টাইট। তার মানে তিনটা জিনিস একসাথে থাকে, ট্রাই, ট্রাই থেকে আসছে টাই, এইভাবে করে আমি মনে রাখার চেষ্টা করবো। তাহলে নিউক্লিওটাইড, তাহলে নিউক্লিওটাইড যদি বলে তাহলে আমরা নিউক্লিওটাইড বললে কি কি বুঝবো, আমরা নিউক্লিওটাইড বললে বুঝবো ফসফেট গ্রুপের সাথে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার হইতে হবে এবং নাইট্রোজেন বেস থাকতে হবে একটা। এই তিনটা জিনিস একত্রিত হলে তখন আমরা সেটাকে বলি নিউক্লিওটাইড। এখন আমরা খেয়াল রাখবো এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড গুলো যখন অনেকগুলো একসাথে যুক্ত হয়, ধরো আমরা যদি এভাবে বলি এই একটা নিউক্লিওটাইড, 2টা 3টা 4টা 5টা এরকম করে যখন অনেকগুলা নিউক্লিওটাইড যখন একসাথে যুক্ত হয়, এই অনেকগুলা নিউক্লিওটাইড একসাথে যুক্ত হলে তখন আমরা সেটাকে বলি হচ্ছে পলিনিউক্লিওটাইড। এবং এই পলিনিউক্লিওটাইড গুলা একত্রিত হয়ে তখন আমাদের নিউক্লিক অ্যাসিডটা গঠন করবে। তখনই আমাদের এই হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড গঠন করবে। তাহলে আমাদের কি লাগবে, অনেকগুলা নিউক্লিওটাইড লাগবে। তাহলে এই যে অনেকগুলো নিউক্লিওটাইড লাগতেছে, তো আমাদের এখানে একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিওটাইড কি জিনিস সেটা আমরা জানলাম, নিউক্লিক অ্যাসিড কি জিনিস সেটাও আমরা জানলাম, কিন্তু নিউক্লিওসাইড কি জিনিস মনে রাখতে হবে। নিউক্লিওসাইড বলতে আসলে বোঝায় তুমি যদি এখান থেকে এই ফসফেটটাকে যদি বাদ দাও, তুমি এই ফসফেটটাকে যদি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এই শুধুমাত্র এস এবং এন,
মানে সুগার এবং নাইট্রোজেন বেস, এই সুগার এবং নাইট্রোজেন বেস এইটাকেই শুধুমাত্র বলা হয় নিউক্লিওসাইড। তাহলে আমরা এইভাবে বলতে পারি ফসফেটটাকে এক সাইড করে দিলাম, ফসফেটটাকে এক সাইড করে দিলে বাকি যে দুইটা থাকতেছে সুগার এবং নাইট্রোজেন বেস, এই দুইটাকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে সংজ্ঞা কি আসলো? সংজ্ঞাটা আসলে এরকম, নিউক্লিওটাইড বলতে বোঝায় একটা ফসফেট গ্রুপ, একটা সুগার এবং 5 কার্বন বিশিষ্ট একটা সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস, এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। অথবা আমরা এইভাবে বলতে পারি নিউক্লিওটাইড হচ্ছে যাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে একটা ফসফেট গ্রুপ পাওয়া যাবে, একটা সুগার পাওয়া যাবে 5 কার্বন বিশিষ্ট এবং একটা নাইট্রোজেন বেস পাওয়া যাবে, তাকে আমরা নিউক্লিওটাইড বলতে পারি। তাহলে যদি আমাকে বলে যে নিউক্লিওসাইড, আমি এখানে যদি লিখি নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের সংজ্ঞা কি হবে? তাহলে আমরা নিউক্লিওসাইড বলতে পারি যে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার এবং একটা নাইট্রোজেন বেস সমন্বয়ে গঠিত একটা নিউক্লিওসাইড। অথবা আমরা এভাবে বলতে পারি নিউক্লিওসাইড হচ্ছে এমন একটা জিনিস যাকে বিশ্লেষিত করলে বা ভাগ করলে আমরা পাবো শুধুমাত্র একটা 5 কার্বন বিশিষ্ট সুগার এবং একটা নাইট্রোজেন বেস, একেই বলা হয় নিউক্লিওসাইড। তো এখন এখান থেকে আমাদের কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেন গুলো হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, তুমি এখানে খেয়াল করলে দেখবা তোমাকে এখানে প্রশ্ন হতে পারে এই যে নাইট্রোজেন বেসটা, এই নাইট্রোজেন বেসটা কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই নাইট্রোজেন বেসটা যুক্ত হবে হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে। যদি তোমাকে বলা হয় এই ফসফেট গ্রুপটা যুক্ত হয় কয় নাম্বার কার্বনের সাথে, মনে রাখবে এই ফসফেট গ্রুপটা যুক্ত হচ্ছে এখানে যে 5 নাম্বার কার্বন যেটা ছিল সেই 5 নাম্বার কার্বনের সাথে। তাহলে এই দুইটা কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা যা কিছু দেখলাম, এই যে নিউক্লিওটাইড আমরা দেখলাম, এখন এই নিউক্লিওটাইড গুলো থেকে আমরা একটু নামকরণটা যদি একটু দেখি, মনে রাখবা যখন তুমি এই একটা 5 কার্বন বিশিষ্ট সুগার 1 2 3 4 এবং এখানে যদি আমার 5 নাম্বার কার্বনটা হয় এবং এখানে একটা ফসফেট যুক্ত আছে, এখানে আমার একটা নাইট্রোজেন বেস যুক্ত আছে। তো এই যে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এই সুগার নাইট্রোজেন বেস, এবং এটা যদি হয় আমার অ্যাডিনোসিন বা অ্যাডেনিন যদি আমরা বলি, তো এই যে জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই যৌগটার ক্ষেত্রে এই যে নিউক্লিওটাইডটা, এই নিউক্লিওটাইডটার নাম হয়ে যাবে, এখানে ফসফেট কয়টা আছে? এই ফসফেট আছে একটা। তাহলে একটা ফসফেট থাকার কারণে আমরা তখন এটাকে বলবো হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে আমরা এটাকে কি নাম দিলাম? অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে এই যে অ্যাডিনোসিন মনোফসফেট কেন? কারণ এখানে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত ছিল। এখন যদি আমরা কোনো কারণে এটার সাথে যদি আরো একটা ফসফেটকে যুক্ত করি, তাহলে আমরা এখানে দুইটা ফসফেট দেখলাম, তার মানে একটা মনোফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যখন যুক্ত করতেছি আমরা, এই একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করার কারণে এখন কিন্তু এটা মনোফসফেট থাকতেছে না, তখন এটা কি হয়ে যাচ্ছে? অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এই যে অ্যাডিনোসিন ডাইফসফেট যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন খেয়াল রাখি যদি আমরা তার সাথে আরো একটা ফসফেটকে যুক্ত করি, তাহলে এখানে আমরা 3টা ফসফেট দেখতে পাচ্ছি। তাহলে এই এডিপির সাথে যখন আরো একটা ফসফেট যুক্ত করলাম তখন সেটার নাম কি হয়ে যাচ্ছে? এটিপি। তাহলে এই যে এটিপিটা কোত্থেকে আসছে? এটিপিটা আসছে হচ্ছে এই জায়গা থেকে, একটা নিউক্লিওটাইডের সাথে যখন আমরা এই পর্যন্ত একটা নিউক্লিওটাইড ছিল, এই নিউক্লিওটাইডটার সাথে যখন তুমি আরো 2টা ফসফেট যুক্ত করতেছো তখন টোটাল 3টা ফসফেট হওয়ার কারণে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বলি। তাহলে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা আমরা যেটাকে বলি। তো এই এটিপিটা এইভাবে আসে। তো এখন যদি ধরো এখানে এ যেটা ছিল, আমি যদি এটাকে একটু মুছে দিই, এই এটার জায়গায় যদি আমি এখন অন্য কোনো কিছু যদি বসাই দিই, ধর আমি এখানে হচ্ছে তোমার সি বসিয়ে দিলাম, তাহলে সি যদি বসিয়ে দিই তখন কিন্তু এটা যে আমরা এএমপি লিখেছিলাম তখন এটা চেঞ্জ হয়ে সিএমপি হয়ে যাচ্ছে। সেম ভাবে তুমি সিএমপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলে সিডিপি হয়ে যাবে, তার সাথে যদি আরো একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করো তখন সেটা হয়ে যাবে সিটিপি। এইভাবে করে সিএমপি এর পরে তুমি যদি এখানে সি এর পরিবর্তে যদি তুমি এখানে ইউ চেঞ্জ করে দিতে পারো বা টি দিতে পারো বা তুমি যেটাই দাও না কেন, তখন সেটা হয়ে যাবে কি আস্তে আস্তে সিএমপি এর পরিবর্তে তখন সেটা আসবে হচ্ছে ইউএমপি, তারপরে সেটা আসবে হচ্ছে টিএমপি, তারপরে সেটা গুয়ানোসিন হলে তাহলে জিএমপি, এরকম আসতে থাকবে। তারপরে তার সাথে যখন তুমি আরো একটা ফসফেট যুক্ত করবা, ফসফেট যুক্ত করার পরে এটা কি আসবে? ইউডিপি, এটা আসবে হচ্ছে টিডিপি এবং এটা আসবে জিডিপি। সেম ভাবে এখানে কি আসবে? ইউটিপি, এটা আসবে হচ্ছে টিটিপি এবং এটা আসবে জিটিপি। তাহলে এই যে নামগুলো আসলো, এখন তুমি খেয়াল করে দেখো এই যে সুগারটা ছিল, এই সুগারটা যদি হয় আমাদের মনে রাখবে, এই সুগারটা যদি হয় শুধুমাত্র রাইবোজ সুগার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইরকম ভাবে নামকরণ গুলা পাবো। কিন্তু যদি এই সুগারটা হয় একটা ডিঅক্সি রাইবোজ সুগার, তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার যদি হয় তাহলে মনে রাখবা ডিঅক্সি রাইবোজ সুগারের জন্য এটা প্রকাশ করার জন্য আমাদের তার আগে একটা ডি লিখে দিতে হবে। এই ডিটা লিখে দেওয়া মানে আমি বুঝলাম যে এটা আসলে ডিঅক্সি রাইবোজ সুগারের নিউক্লিওটাইড। কারণ এই নিউক্লিওটাইডটা কি রাইবোজ সুগারের নিউক্লিওটাইড নাকি তোমার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগারের নিউক্লিওটাইড, এটা আমি কনফার্ম হওয়ার জন্য তার সামনে একটা ডি বসিয়ে দিচ্ছি। তাহলে তুমি এই যে এখানে ডি বসায় দাও, ডি বসায় দিলে কি পাচ্ছ? ডিএএমপি, ডিসিএমপি, ডিইউএমপি, ডিটিএমপি, ডিজিএমপি। সেম ভাবে ডিএডিপি,
ডিসিডিপি, ডিইউডিপি, ডিটিডিপি এবং ডিজিডিপি। সেম ভাবে এখানে কি হয়ে যাবে, ডিএটিপি, ডিসিটিপি, ডিইউটিপি, ডিটিটিপি এবং ডিজিটিপি। এইভাবে করে নামকরণগুলো হইল। তো এই যে জিনিসগুলো আমরা যেগুলো শিখলাম, এখন আমরা এগুলো দেখি যে আমাদের বইয়ে এগুলা কোথায় আছে। আমাদের বইতে এখানে যদি আসি আমরা, তো আমরা ফার্স্টেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এখানে সংজ্ঞাটা যদি একটু দেখি, আমাদের এখানে বলতেছিলাম যে নিউক্লিক অ্যাসিড কি জিনিস। নিউক্লিক অ্যাসিডের মধ্যে এখানে বলতেছে যে অসংখ্য নিউক্লিওটাইড। অসংখ্য নিউক্লিওটাইড মানে কি, পলিনিউক্লিওটাইড। যে বলতেছে অসংখ্য নিউক্লিওটাইড যখন পলিমার সৃষ্টি করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা পেরে গেলাম, এটা এইচএসসি এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে ট্রিপল স্টার দিয়ে রাখলাম। তারপরে কি বলতেছে যে তুমি যদি এই একটা নিউক্লিওটাইড মানে একটা নিউক্লিওটাইডকে যদি তুমি ভাঙো, তাহলে নিউক্লিওটাইডকে ভাঙলে তুমি কি কি পাবা। তুমি দেখো এখানে একটা পেন্টোজ সুগার পাচ্ছ, এখানে একটা ফসফরিক অ্যাসিড পাচ্ছ, এবং আরেকটা কথা বলা আছে কি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক পাচ্ছ। আমরা সংজ্ঞাটা কিন্তু চাইলে এখানেও দেখতে পারি যে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কারা কারা। তার মধ্যে কিন্তু এখানে বলা আছে যে হাইড্রোলাইসিস করলে বা আদ্র বিশ্লেষণ করলে কি কি পাবা, একটা পেন্টোজ সুগার পাবা, দুইটা এখানে বলছে নাইট্রোজেন ক্ষারক পাবা একটা, এবং একটা ফসফরিক অ্যাসিড পাবা। তাহলে এই যে জিনিসগুলো তিনটা পাওয়া যাচ্ছে, এই তিনটা জিনিস মিলে গঠন করবে হচ্ছে কি নিউক্লিওটাইড, এবং নিউক্লিওটাইড গুলো মিলে গঠন করবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। অনেকগুলো নিউক্লিওটাইড মিলে গঠন করবে নিউক্লিক অ্যাসিড। তো এখানে আমরা কিন্তু এই যে ডি রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতেছি যে আমি যদি এখানে দেখি যে এটার মধ্যে পার্থক্যটা কি, এখানে দেখবা এই যে 2 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিল মূলক এবং এখানে যে 2 নাম্বার কার্বন, তার মধ্যে কিন্তু দেখো একটা অক্সিজেন কম আছে, আর বাকি সম্পূর্ণ স্ট্রাকচারটা কিন্তু সেম। তাহলে সম্পূর্ণ স্ট্রাকচারটা সেম হওয়ার কারণে এটার ক্ষেত্রে আমরা বলতেছি বিটা ডি রাইবোজ সুগার, এটার ক্ষেত্রে বলতেছি বিটা ডি অক্সি। ডি অক্সি মানে কি, একটা অক্সিজেন ডিলিট হয়ে গেছে, কোত্থেকে, এই 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন ডিলিট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বিটা ডি অক্সি রাইবোজ সুগারের স্ট্রাকচার। এখন আমরা যদি দেখি এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমাদের, সেটা হচ্ছে এই যে আমরা পিউরিন আর পাইরিমিডিন যে একটু আগে দেখলাম, সেই পিউরিন আর পাইরিমিডিন থেকে যদি আমাদের এখানে প্রশ্ন আসে, তুমি এখানে একটু ছবিগুলোর দিকে যদি তাকাও, ছবিগুলোর দিকে তাকালে তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন। এই অ্যাডেনিন এবং গুয়ানিনকে আমরা কি বলি, অ্যাডেনিন এবং গুয়ানিনকে আমরা বলি হচ্ছে পিউরিন। তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিনকে আমরা বলি হচ্ছে পিউরিন। আর এই যে থাইমিন, সাইটোসিন কিংবা ইউরাসিল, তাদেরকে আমরা বলি হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন। তো খেয়াল করে দেখো, এদের ভিতরে যদি তুমি বলয়, বেনজিন বলয় কয়টা আছে যদি দেখো, এই যে পিউরিন তার ভিতরে বেনজিন বলয় আছে 2টা, অর্থাৎ 2টা রিং আছে। তাহলে এখানে দেখো গুয়ানিনের মধ্যেও কিন্তু 2টা রিং আছে। তাহলে যেহেতু 2টা রিং আছে, তাহলে আমরা বলতে পারি পিউরিন কয় রিং বিশিষ্ট, 2 রিং বিশিষ্ট। তাহলে এটা আমাদের একটা এমসিকিউ যেটা আমাদের আসবে পরীক্ষায়। তো তারপরে দেখো এখানে কি বলতেছে যে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, পাইরিমিডিনের ক্ষেত্রে এখানে একটা রিং পাচ্ছি, এখানেও একটা রিং পাচ্ছি, এখানেও একটা রিং পাচ্ছি। তাহলে আমরা কয়টা রিং করে পাচ্ছি, এদের প্রত্যেকটার মধ্যে একটা করে বলয় বা একটা করে রিং পাচ্ছি। তাহলে পাইরিমিডিনের হচ্ছে রিং থাকবে একটা, এবং পিউরিনের ক্ষেত্রে রিং থাকবে হচ্ছে 2টা। তাহলে এটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা একটু দেখি যে এটা আসলে কোথায় আছে, এখানে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পিউরিন যেটা, এটার মধ্যে বলা আছে 2 রিং বিশিষ্ট, এবং পাইরিমিডিনের ক্ষেত্রে এটা 1 রিং বিশিষ্ট বলা আছে, এবং এখানে একটা সংকেত দেওয়া আছে। এই যে সংকেতটা, এই সংকেতটা মনে রাখা লাগবে। তো এই সংকেতটা মনে রাখার ক্ষেত্রে আমি একটা শর্টকাট ট্রিক্স যদি আমরা একটু এইভাবে করতে চাই, দেখো আমরা এইভাবে বলতে পারি 5 4 4 2। তাহলে 5 4 4 2 এটাকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই প্রথম ভাগ, আরেকটা হচ্ছে এই দ্বিতীয় ভাগ। তাহলে তুমি খেয়াল করে দেখো, প্রথম ভাগ যেটা 5 4 4, এটাকে তুমি উপরে যদি বসায় দাও সি এইচ এন, আর নিচে দিয়ে যদি তুমি এটাকে বসায় দাও সি এইচ এন, এভাবে যদি বসায় দাও, তাহলে কিন্তু তুমি 2টা সংকেত পেয়ে গেলা। দেখো সিএইচএন যেটা বসাইলা প্রথমে, সেটা হচ্ছে কি 5 4 4, আর পরেরটার ক্ষেত্রে যখন তুমি সিএইচএন বলতেছো তখন তুমি কি পাইলা 4 4 2, এভাবে করে পাইলা। তাহলে এই সংকেতটার ক্ষেত্রে আমরা মনে রাখবো পিউরিনের ক্ষেত্রে হচ্ছে 5 4 4, আর পাইরিমিডিনের ক্ষেত্রে পেলাম 4 4 2। তো এটা কোনো লজিক্যাল কিছু না, এটা জাস্ট এমনি আমাদের মুখস্থ রাখা লাগে। তো মুখস্থ রাখার ক্ষেত্রে আমি একবারে করে বললাম আর কি যে 5 4 4 2 এভাবে করে মনে রাখতে পারো পিউরিন থেকে পাইরিমিডিনের দিকে। তো এরপরে যদি আমরা আসি, আমরা আরেকটু নিচের দিকে যদি আসি, এখানে আসলে অনেক কথাবার্তাই বলছে যেগুলো আমাদের হচ্ছে যে ডিএনএ এর গঠনের সাথে, এগুলো এমসিকিউ এর সাথে হয়তো বা সাদৃশ্যপূর্ণ, কিন্তু আমাদের পুরা ডিএনএ গঠনের মধ্যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা এমসিকিউ এর জন্য হয়তো লাগতে পারে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখি যে নিউক্লিওসাইড যেটা আছে, এই নিউক্লিওসাইডের মধ্যে সংখ্যাটার মধ্যে তুমি একটা ডাবল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। এখানে কি বলতেছে যে নিউক্লিওসাইড বলতে কি বোঝায়, নিউক্লিওসাইড বলতে বোঝায় শুধুমাত্র এখনো পেন্টোজ সুগার যদি থাকে, এই পেন্টোজ সুগারের সাথে যদি এখনো নাইট্রোজেন ঘটিত তোমার বেস থাকে বা নাইট্রোজেন ঘটিত যদি ক্ষারক থাকে, তাহলে এই 2টা জিনিসকে একত্রে আমরা বলি নিউক্লিওসাইড, যেটা সংখ্যাটা আমি একটু আগে দেখা দিচ্ছি তোমাদেরকে। তো এরপরে যদি আমরা আসি, যে এরপরে কি আছে আমাদের,
এখন আমরা হচ্ছে ডিএনএ স্ট্রাকচারটা দেখবো। তার আগে ডিএনএ স্ট্রাকচারটা দেখার আগে আমরা দেখি যে একটু আগে যে কিছু জিনিস আমরা দেখলাম নামকরণটা, এএমপি, সিএমপি, জিএমপি, ইউএমপি, তারপর ডিএএমপি, ডিসিএমপি, ডিজিএমপি, ডিটিএমপি, এগুলো যে আমরা দেখলাম এই নামকরণগুলো থেকে তারপরে কিভাবে এডিপি, জিডিপি, সিডিপি, ইউডিপি এবং এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এগুলো বের হয়ে আসছে কিভাবে, সেই জিনিসগুলো আমরা এখন দেখলাম। তারপর আমরা এখন দেখি যে এখানে আমাদের ডিএনএ স্ট্রাকচার যেটা আছে। তো আমরা ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে ডিএনএ দুইটা গঠন আছে। তো ডিএনএ দুইটা গঠনের মধ্যে একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। তো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, এই ছবিটা আমাদের বাম পাশের যে ছবিটা আছে, এই বাম পাশের ছবিটাকে এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি রাসায়নিক গঠন। ঠিক আছে, এটাকে বলা হয় রাসায়নিক গঠন। যখন তোমাকে রাসায়নিক গঠনটা দিতে বলবে তখন তুমি এই যে একটু আগে যে আমরা ফ্লোচার্টটা লিখে দিছিলাম, সেই ফ্লোচার্টটা লিখে দিয়ে এই ছবিটা আঁকবো। আর যদি তোমাকে বলে যে ভৌত গঠন যদি আসে, তাহলে ভৌত গঠনের ক্ষেত্রে এই ডান পাশের ছবিটা আঁকতে হবে। তো এক্ষেত্রে খেয়াল করবো যে আমাদের বইতে এটা একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নাও। এই যে তিনটা, এটা 3 হবে না, এবং এটা যে 5 আছে এটা 5 হবে না, এটা একটু কারেকশন হয়ে যাবে। এই 5-এর জায়গায় হবে এটা 3 প্রান্ত, এবং এখানে 3 প্রান্ত এটা ভুল আছে, এটা হয়ে যাবে 5 প্রান্ত, এবং এখানে 5 প্রান্তটা ভুল আছে, এটা হয়ে যাবে 3 প্রান্ত, এবং এখানে 3 প্রান্ত এটা হয়ে যাবে 5 প্রান্ত। এটা ভুল আছে। কেন এটা ভুল আছে? কারণ এটা যদি হয় একটা সুগারের ক্ষেত্রে অক্সিজেন, এবং অক্সিজেনের ক্ষেত্রে এটা যদি হয় 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এবং এটা হয়ে যাচ্ছে কিন্তু তখন 5 নাম্বার কার্বন। তার মানে আমার এই স্ট্রাকচারটা ভুল আছে। এই স্ট্রাকচারটা যে ভুল আছে সেটা কোথায় ঠিক করে দেওয়া আছে দেখো, আমি তোমাকে ঠিক করে দেওয়া যে জায়গাটা সেটা দেখাচ্ছি। এটা ঠিক করে দেওয়া আছে হচ্ছে আমাদের এই ছবিটার মধ্যে। এই যে আমরা এই ছবিটার মধ্যে যদি তাকাই, তাহলে এই ছবিটার মধ্যে তুমি দেখবা যে এই ছবিটার মধ্যে খুব সুন্দরভাবে এই প্রান্তগুলোকে ঠিক করে দেওয়া আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5 প্রান্ত এবং এটা হচ্ছে 3 প্রান্ত। কারণ কি, এই যে একটা আর একটা অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল দেখে কিন্তু দেখো এই চিহ্নটা এইদিকে, আর এটা তীর চিহ্নটা নিচের দিকে, একটা তীর চিহ্ন উপরের দিকে আর একটা তীর চিহ্ন নিচের দিকে দিচ্ছে। কেন? কারণ এটা অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে বোঝায় এটা এবং এটা দুইটা রেখা প্যারালাল হবে ঠিকই, কিন্তু একটা আর একটা বিপরীত ভাবে প্যারালাল। তাহলে এই যে বিপরীত দিকে, তাদের দিকটা যেহেতু বিপরীত, তাই এটাকে আমরা বলি অ্যান্টি প্যারালাল। এই কারণে যদি ধরো এটার হেড প্রান্ত, যেটা হেড প্রান্তে যদি 5 থাকে এবং টেল প্রান্তে যদি 3 থাকে, তাহলে এটার ক্ষেত্রে এটার হেড প্রান্ত 5 এবং এটার টেল প্রান্ত হচ্ছে 3। তাহলে এইভাবে করে হচ্ছে এদের ক্ষেত্রে বন্ডটা গঠিত হবে। এই জন্য আমাদের আগের স্ট্রাকচারটার মধ্যে যে ভুল ছিল সেই ভুলটা কারেকশন করে দিলাম। এখন আমরা দেখি যে ডিএনএ গঠন যখন আমরা বর্ণনা করতে যাব, ডিএনএ গঠন বর্ণনা করার সময় আমরা যে কথাগুলো এখান থেকে বলবো সেটা হচ্ছে আমরা এইভাবে করে বলবো যে একটা ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে নাইট্রোজেন বেস যুক্ত থাকবে 1 নাম্বার কার্বনের সাথে সুগারের, এবং ফসফেট যে গ্রুপটা সেটা যুক্ত থাকবে সুগারের 5 নাম্বার কার্বনের সাথে। এই কথাটা বলবো। এখন আমাদেরকে খেয়াল করে দেখি আমরা এই এতটুকু অংশ, যেটা এই এতটুকু অংশের নাম হচ্ছে নিউক্লিওটাইড। কারণ কি আছে এখানে? পিএনএস আছে। পিএনএস, পিএনএস মানে কি? ফসফেট গ্রুপ, নাইট্রোজেন বেস এবং সুগার, 3টা জিনিস আছে। তাহলে পিএনএস থাকলে আমরা তাকে বলি নিউক্লিওটাইড। তাহলে আমরা এখানে নিউক্লিওটাইড পাচ্ছি। এই একটা নিউক্লিওটাইডের সাথে পরবর্তী যে নিউক্লিওটাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই পরবর্তী নিউক্লিওটাইডটা যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? এটাই হচ্ছে একটা কোশ্চেন। একটা নিউক্লিওটাইডের সাথে পরবর্তী নিউক্লিওটাইডটা যুক্ত থাকে। আমরা যদি এখানে একটু তাকাই ভালো করে, এই যে জায়গাটা যুক্ত থাকতেছে, এই যুক্ত থাকতেছে কয় নাম্বার কার্বনের সাথে? 3 নাম্বার কার্বনের সাথে। তাহলে আমরা বলতে পারি 3 নাম্বার কার্বনের মাধ্যমে একটা সুগার তার পরবর্তী যে নিউক্লিওটাইড আছে সেই নিউক্লিওটাইডে ফসফেটের সাথে যুক্ত থাকে। তাহলে খেয়াল রাখতে হবে ফসফেট কিন্তু দুইটা জায়গায় যুক্ত হয়। একটা হচ্ছে যে সুগারটা সেই সুগারের 5 নাম্বার কার্বনের সাথে, এবং তার পূর্ববর্তী সুগার যেটা সে পূর্ববর্তী সুগারের 3 নাম্বার কার্বন প্রান্তের সাথে যুক্ত থাকে। এই কথাটা আমরা বললাম। তার পাশাপাশি আমাদের আরো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে অ্যাডিনিন, অ্যাডিনিনটা হচ্ছে পিউরিনের অংশ এবং থাইমিনটা হচ্ছে পাইরিমিডিনের অংশ। তাহলে পিউরিন এবং পাইরিমিডিন যুক্ত থাকে কয়টা বন্ড দিয়ে? ডাবল বন্ড দিয়ে। এই ডাবল বন্ড গুলা কি বন্ড? হাইড্রোজেন বন্ড। এই কারণে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ডকে ডট 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 দিয়ে প্রকাশ করি কেমিস্ট্রি ভাষায়। এই কারণে আমরা এখানে ডট ডট দেখতে পারতেছি। তাহলে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে? আমরা মনে রাখবো সি এবং জি, মানে সাইটোসিন এবং গুয়ানিন, তারা থাকে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে, এবং এ এবং টি তারা যুক্ত থাকে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে। তাহলে এইভাবে করে আমরা হচ্ছে এখান থেকে দেখলাম। এখন তুমি যদি বলো যে ভাই এটা আসলে হাইড্রোজেন বন্ডটা কোথেকে আসছে, এটা আসলে কেমিস্ট্রির মধ্যে আমরা পড়বো। কেমিস্ট্রির মধ্যে মৌল সময় পর্যাবৃত্তিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেখানে তুমি হয়তো দেখবা যে এই হাইড্রোজেন বন্ডটা কিভাবে আসে। তো তারপর আমি হচ্ছে এখানে একটু দেখাই দিই যে দেখো এই যে এই ছবিটার দিকে যদি তুমি তাকাও, তাহলে এখানে তুমি এই যে হাইড্রোজেন বন্ডগুলো কিন্তু দেখতে পাচ্ছ। দেখো এই যে এখানে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ার করতেছে, আবার এখানে কিন্তু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ার করতেছে। এর মাধ্যমে কিন্তু হাইড্রোজেন বন্ডটা গঠিত হচ্ছে। এখানে সেম ভাবে দেখো তুমি একটা, দুইটা, তিনটা হাইড্রোজেন বন্ড গঠিত হচ্ছে। তাহলে এই হাইড্রোজেন বন্ডটা এখানে দেখা দিচ্ছে। তো এইভাবে করে হচ্ছে স্ট্রাকচারটা গঠিত হয়। তো যাই হোক, আমাদের পরীক্ষার খাতায় শুধুমাত্র এই 2টা স্ট্রাকচার আঁকা প্র্যাকটিস করতে হবে। তো এই যে ছবিটা যেটা আঁকবো আমরা, এই ছবিটা আঁকার ক্ষেত্রে আমি তোমাদেরকে এইভাবে করে বলতে পারি, সেটা হচ্ছে তুমি ছবিটা আঁকার ক্ষেত্রে ডান পাশে ছবিটা আঁকার জন্য যেটা করতে পারো, খাতাটাকে স্কেল দিয়ে 2টা ভাগে ভাগ করে নিতে পারো, অথবা ভাঁজ করে নিতে পারো। শুধুমাত্র ভাঁজ করে নিলে দেখবা যে খাতার মধ্যে এরকম একটা দাগ পড়ে যাবে। খাতার মধ্যে যখন এরকম একটা দাগ পড়ে গেল,
তারপর দুইটা পেন্সিলকে একসাথে করবে, দুইটা পেন্সিলকে একসাথে করার পরে দুইটা পেন্সিলকে একসাথে করে এইভাবে দাগ দিবা। এভাবে করে যখন তুমি দাগ দিচ্ছ, এভাবে করে দাগ দিলে তখন কিন্তু তোমার এই জিনিসটা হয়ে গেল। তখন কিন্তু দেখবা যে ডাবল দাগ আসবে। যখন তুমি দুইটা পেন্সিল একসাথে করে নিবা তখন দেখবা দাগটা সুন্দরভাবে এভাবে করে আসবে। আমি এটা ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করতেছি আর কি, ওইভাবে পারফেক্টলি হচ্ছে না, আমি ফ্রি হ্যান্ডে আঁকলাম এটা। তো তুমি এখানে যে স্ট্রাকচারটা যেটা পাচ্ছ, এই স্ট্রাকচারটার সাথে প্যারালাল করে আঁকতে হবে। প্যারালাল করে আঁকলে কি হবে, তখন তুমি আবার দুইটা কলমকে একসাথে নিবা। আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখো প্যারালাল করে আমি এখান থেকে আঁকা শুরু করলাম, এরকম আসতেছে। তো দুইটা কলম যখন একসাথে নিব তখন দুইটা কলম একসাথে নেওয়ার কারণে ছবিটা এরকম আসবে অনেকটা। এটা আমার ফ্রি হ্যান্ডে আঁকা। আচ্ছা, তো এখন যে তুমি এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, দেখো এই যে রেখাটা, এই রেখাটার সাথে এই রেখাটা কিন্তু প্যারালাল হয়ে যাচ্ছে, অ্যান্টি প্যারালাল বলা যায়। তাহলে এই যে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল যাই বলি না কেন আমরা, এখানে যে স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে ওরা যখন ছবিটা আঁকে তখন ছবিটা আঁকার সময় ওরা করে কি, সুন্দরভাবে এই যে বেনি যেরকম হয় সেই বেনির মতো করে এই জায়গাটাকে এইভাবে করে ফুলায় আঁকার চেষ্টা করে। এই যে মাঝখানে তুমি এরকম ফুলায় রাখছো, এই মাঝখানে এটা ফুলায় থাকার কারণে এটার জন্য কিন্তু তুমি মার্কস পাবা না, 0 পেয়ে যাবা। কারণ এটা কিন্তু হয় নাই, এটা লজিক্যালি হচ্ছে না। কারণ এই ছবিটা আঁকার সময় যখন তুমি এরকম প্যারালাল ভাবে যখন আঁকতে যাবা, এই প্যারালাল ভাবে আঁকতে গেলে তখন দেখবা কি, দেখো এখানে একটা ছোট খাঁজ এবং এখানে একটা বড় খাঁজ, মানে গভীর খাঁজ এবং অগভীর খাঁজ তৈরি হচ্ছে। তা দেখো এখানে একটা গভীর খাঁজ এবং এখানে একটা অগভীর খাঁজ তৈরি হলো। তাহলে এই যে তোমার একটা অগভীর খাঁজ এবং একটা গভীর খাঁজ তৈরি হচ্ছে, দেখো আমার ছবিটার মধ্যেও কিন্তু সেম। তুমি এখানে দেখবা যে এখানে একটা অগভীর খাঁজ এবং এখানে একটা গভীর খাঁজ তৈরি হলো। দেখো এখানে একটা অগভীর খাঁজ এবং এখানে একটা গভীর খাঁজ তৈরি হচ্ছে। সেম ভাবে এখানে একটা অগভীর খাঁজ এবং এখানে একটা গভীর খাঁজ তৈরি হচ্ছে। তো এইভাবে করে তোমার একটা অগভীর খাঁজ এবং একটা গভীর খাঁজ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা আঁকার সময় খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো ভুল করা যাবে না, এইচএসসি যারা পরীক্ষার্থী তোমার এই ভুলগুলো করা যাবে না। তারপরে তুমি দেখো আরেকটা ভুল করে স্টুডেন্টরা, এই সুগারটা বসানোর সময় এই সুগারটার দিক যেদিকে, হেডটা যেদিকে আছে, দেখো এই সুগারটার হেডটা কিন্তু তার নিচের দিকে আছে, এই কারণে কিন্তু এটা অ্যান্টি প্যারালাল। তাহলে তুমি হেডটা কিন্তু দেখো এটার দুই দিকে বিপরীত দিকে হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো বর্ণনার সময় এই কথাগুলোই বলবা। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু দেখি। এই যে তুমি এখানে দেখতেছো, এটা হচ্ছে একটা সিঁড়ির ধাপ এবং এটা পরবর্তী আরেকটা সিঁড়ির ধাপ। আমরা যদি ডিএনএটাকে একটা তোমার পেঁচানো, এটাকে একটা সিঁড়ির মতো করে যদি আমরা বলি এটা একটা পেঁচানো সিঁড়ি, তাহলে এই যে পেঁচানো সিঁড়ির মতো যেটা তুমি দেখতেছো, এই সম্পূর্ণ একটা প্যাচ, এই সম্পূর্ণ একটা প্যাচ খেতে, একটা প্যাচকে আমরা এখানে দেখাচ্ছি, এই সম্পূর্ণ একটা প্যাচ খেতে আমাদের 34 অ্যাংস্ট্রম দূরত্ব যেটাকে আমরা বলতেছি, এই সম্পূর্ণ একটা প্যাচ খেতে বা 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের জন্য আমাদের এরকম কয় জোড়া নিউক্লিওটাইড দরকার হয়। আমরা যদি এইভাবে গুনি তাহলে দেখবা এই পাশে একটা নিউক্লিওটাইড, এই পাশে একটা নিউক্লিওটাইড, এই পাশে একটা নিউক্লিওটাইড, এই পাশে একটা নিউক্লিওটাইড। তাহলে আমরা একটা একটা করে না বলে এক জোড়া করে বলি। তাহলে দেখো প্রথমে এক জোড়া, এটা হচ্ছে প্রথম জোড়া, এটা হচ্ছে সেকেন্ড জোড়া, তারপরে এটা কি থার্ড জোড়া। এইভাবে করে যদি আমরা বলতে থাকি তাহলে কয় জোড়া নিউক্লিওটাইড লাগবে, এইভাবে করে 10 জোড়া নিউক্লিওটাইড মিলে এই একটা প্যাচ সম্পন্ন হবে। তাহলে একটা প্যাচ মানে সিঁড়ির একটা ধাপ, এই সিঁড়ির একটা ধাপ বা একটা প্যাচ সম্পন্ন করতে যদি আমাদের আমরা যদি এইভাবে বলি যে একটা প্যাচ বা একটা ধাপ সম্পন্ন করতে যদি 10 জোড়া নিউক্লিওটাইড লাগে, তাহলে খেয়াল রাখবা 10 জোড়া নিউক্লিওটাইডের যদি দৈর্ঘ্যটা হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে এই সিঁড়ির একটা ধাপ থেকে অপর একটা ধাপ, তাহলে সিঁড়ির একটা ধাপ থেকে অপর একটা ধাপের দৈর্ঘ্যটা কতটুকু হবে, সিঁড়ির একটা ধাপ থেকে অপর একটা ধাপের দূরত্বটা হবে, তুমি 34 অ্যাংস্ট্রমকে যদি 10 দিয়ে ভাগ দাও, কারণ যেহেতু 10 জোড়া নিউক্লিওটাইড লাগতেছে, ভাগফলটা কি আসতেছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 3.4 অ্যাংস্ট্রমটা হচ্ছে কি সিঁড়ির একটা ধাপ থেকে অপর একটা ধাপের দূরত্ব। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে ভাইয়া ঠিক আছে বুঝলাম যে এটা সিঁড়ির একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, কিন্তু যদি বলা হয় সিঁড়ির একটা হাতল থেকে অপর একটা হাতলের যে দূরত্ব সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা মনে রাখবা সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তাহলে 20 অ্যাংস্ট্রম কি সিঁড়ির একটা হাতল থেকে অপর একটা হাতলের দূরত্ব। তাহলে এই জিনিসটা কোথায় আছে আমরা এখানে যদি একটু দেখি, আমাদের এখানে এই যে ছোট্ট করে এখানে লিখে দিচ্ছে দেখো 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার, 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। আর এখানে যদি তুমি এই যে 3.4 অ্যাংস্ট্রম যেটা এটাকে ন্যানোমিটারে নাও তাহলে সেটা আসতেছে 0.34 ন্যানোমিটার। কারণ কি দেখো যে অ্যাংস্ট্রম বলতে আসলে বোঝায় 10^10 মিটার, কিন্তু যদি তুমি ন্যানোমিটারে বলো তখন সেটা আসে হচ্ছে 10^9 মিটার। তাহলে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে তোমার 10 ঘর পার্থক্য। 10 ঘর পার্থক্য থাকার কারণে কিন্তু দেখো এখানে দশমিকটা যদি তুমি এক ঘর সামনে নিয়ে আসো তখন আর সেটা অ্যাংস্ট্রম না থেকে তখন সেটা ন্যানোমিটারে চলে যাচ্ছে, এই জন্য এটা 0.34 অ্যাংস্ট্রম হয়ে গেছে। তাহলে এই 10 ঘরের পার্থক্যের কারণে এটা হচ্ছে। তা আমরা তাহলে একটু যদি এটাকে কনক্লুশনে যদি আসি, তাহলে আমরা কি কি কথা বলতে হবে দেখো ডিএনএ গঠনের মধ্যে। আমরা ডিএনএ গঠনের মধ্যে এভাবে বলবো যে ডিএনএ গঠনটা এটা একটা দ্বিসূত্রক একটা ডাবল হেলিক্স যেটাকে আমরা বলছি। এই ডাবল হেলিক্সের মধ্যে এখানে
যে নিউক্লিওটাইড থাকে সেই নিউক্লিওটাইড গুলোর মধ্যে গঠন করার জন্য নিউক্লিওটাইডের জন্য একটা নাইট্রোজেন বেস থাকবে, একটা 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে, তার সাথে একটা 5 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপ থাকবে। এই একটা নিউক্লিওটাইডের সাথে অপর একটা নিউক্লিওটাইড তারা হচ্ছে ফসফেট গ্রুপের মাধ্যমে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে। এবং মনে রাখতে হবে যে নাইট্রোজেন বেস গুলোর মধ্যে পিউরিন এবং পাইরিমিডিন সবসময় যুক্ত হবে। কখনো দুইটা পিউরিন একসাথে যুক্ত হতে পারবে না, কখনো দুইটা পাইরিমিডিন একসাথে যুক্ত হতে পারবে না। তাহলে একটা পিউরিনের সাথে অপর একটা পাইরিমিডিন যুক্ত হয়। এবং মনে রাখতে হবে অ্যাডিনিনের সাথে থাইমিন তারা যুক্ত হবে ডাবল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, এবং গুয়ানিনের সাথে সাইটোসিন ট্রিপল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হবে। এই কথাটা বলা লাগবে। তারপরে বলতে হবে কি এদের যে ডিএনএ যে গঠনটা সেই ডিএনএ গঠনের মধ্যে একটার 5 প্রান্ত এবং অপরটার 3 প্রান্ত যেহেতু প্যারালাল ভাবে থাকে তাই এদের গঠনটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। এবং এই স্ট্রাকচারটা গঠনের সময় তখন দেখা যাবে যে একটা অগভীর খাঁজ এবং একটা গভীর খাঁজের তৈরি হয়। এবং মনে রাখতে হবে যে এদের পুরা একটা প্যাচ সম্পন্ন করতে আমাদের যে দূরত্বটা সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ পুরা 10 জোড়া নিউক্লিওটাইড নিয়ে যদি একটা প্যাচ সম্পন্ন হয় তাহলে এক জোড়া প্যাচ অর্থাৎ হচ্ছে সিঁড়ির একটা ধাপ থেকে অপর একটা ধাপের যে দূরত্ব সেই দূরত্বটা হবে 34 অ্যাংস্ট্রমকে আমরা যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আসতেছে 3.4 অ্যাংস্ট্রম। এটা বলতে হবে। এরপরে বলতে হবে সিঁড়ির এক পাশের হাতল থেকে অপর পাশের হাতলের দূরত্বটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, যেটাকে ন্যানোমিটারে নিলে 2 ন্যানোমিটার। তাহলে 2 ন্যানোমিটার এইভাবে করে আমরা বলতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিএনএ বেসিক স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা এটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক ওনারা হচ্ছে এই মডেলটা প্রস্তাবনা দেন, এবং এই জন্য এটাকে আমরা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের ওয়াটসন এবং ক্রিক মডেলও আমরা বলে থাকি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে ইনশাআল্লাহ আমরা ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয় সেটা দেখবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।